আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি, দোয়া করি সবসময় আপনারাও ভালো থাকেন। তো আজকে চলে আসলাম সকাল থেকে, যে সকালবেলা ছাদে উঠলাম, একটু উপরের রুমে কিছু কাজ ছিল গুছানোর, তো সেই কাজগুলো করছিলাম। তো ছাদে এসে দেখলাম বেলি ফুল একদম সাদা সাদা হয়ে আছে। প্রতিদিন আমি এখান থেকে কয়েকটা করে বেলি ফুল নিয়ে যাই, রুমের মধ্যে রাখি, খুব সুন্দর সুবাস হয়। তো এই সময় কিন্তু মানে দিনের বেলা আমার ছাদ হাসনা বেলি ফুল আর গন্ধরাজ ফুলের সুগন্ধে ভরে থাকে, আর মাগরিবের পর থেকে হাসনা হেনা আর সন্ধ্যা মালতীর গন্ধে ভরে থাকে। আর চারপাশে তো আছে পাখির কিচিরমিচির একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো মাশাল্লাহ, আসলে এই প্রকৃতির সৌন্দর্যটা আমি বাড়িতে না আসলে মনে হয় উপভোগ করতে পারতাম না। শুকর আলহামদুলিল্লাহ। তো ছাদে কিছু গোছানোর কাজ ছিল, সেগুলো সেরে নিলাম। আর আগের দিনের কিছু কাপড় শুকা দেওয়া বাকি ছিল আর কি, ভালো করে শুকায়নি, সেগুলো দিয়ে দিয়েছি, সন্ধ্যার দিকে ধোয়া হয়েছিল। তো এই কারণে তো নিচে আসলাম আর কিছু বাসি ঘরের কাজ করে নিলাম। তো আমাদের পুরনো বাড়িতে যেই আমাদের যে ঘরটা আছে, এই ঘরের পেছনের দিকে যে পুকুরটা আছে আর কি, সেই পুকুরের অনেকটা অংশই আমার শ্বশুরের, প্রায় 3 ভাগের 1 ভাগের চাইতেও বেশি পুকুরের অংশ। তো সেখানে জাল ফেলা হয়েছে আর কি, পুকুর সেচে। তো সেখান থেকে অনেক অনেক মাছ পাওয়া হয়েছে, এখানে মাছের চাষ করা হয়েছে। তো মাশাল্লাহ অনেক মাছ হয়েছে, কিন্তু এখান থেকে আমার ঘরে আনা হয়েছে মাত্র 2টা মাছ। এই যে প্রথমে যে মাছটার আমিষ ফেলেছি সেটা, আর এই মাছটা, শুধু এই 2টা মাছ। অনেক মাছ পেয়েছে, কিন্তু এই 2টা আনার কারণ হচ্ছে বাকি মাছগুলো যারা পুকুরের অংশীদার আছে সবার সম্মতিক্রমে পুরো বাড়িতে সবাইকে, মানে বেশি বড় হলে একটা বা মিডিয়াম হলে 2টা, এরকম করে করে সবাইকে দেওয়া হয়েছে। যেহেতু রমজান মাস, মানে সেই হিসেবে সবাইকে দেওয়া হয়েছে আর কি, কম বেশি সবাই খাবে, সেটা সেই উদ্দেশ্যটা মাথায় রেখে দেওয়া হয়েছে। তো সেই জন্যই যারা পুকুরের অংশীদার আছে তারাও এরকম আমাদের সমপরিমাণ 2টা 2টা করেই মাছ পেয়েছে। সবাই খুবই খুশি হয়েছে। আসলে এভাবে করে দিলে না, নিজের ভাগে যদি মাছটা কমও পড়ে তারপরেও কিন্তু অনেক ভালো লাগে। যদি পুকুরের অংশ ভাগ ভাগ হিসেবে ভাগ করা হয়, তাহলে কিন্তু আমার ঘরে বলতে গেলে চট্টগ্রামের ভাষায় যেটাকে লাই বলে, সেই লাইয়ে মানে 2 লাইয়ের মতো মাছ পড়ার কথা বলতে গেলে। তো একটি কথার কথা উদাহরণটা দিলাম। তো এইরকম করে যদি কম বেশি যাদের একটু আছে তারা এভাবে করে একটু চিন্তা করতো, তাহলে হয়তো বা, আমার কেন জানি মনে হয় এখন যে পরিস্থিতি, মানুষের যেভাবে কষ্ট পাচ্ছে সেভাবে মানুষ কষ্ট পেত না, আমার মনে হয় আর কি। তো এখানে বাড়িতে অনেকেই দেখছি যা বিভিন্ন ধরনের জিনিস এর ঘর থেকে এর ঘরে পাঠাচ্ছে, আমার এটা দেখে খুবই ভালো লেগেছে। তো এত কিছু যেহেতু শেয়ার করি, এটাই বা কেন শেয়ার করব না। তো আপনি কথা বলতে বলতে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, প্রথমে মাছের আমিষ আমি ফেলছিলাম, তারপর আমার একটা কল আসলো, আমি চলে গিয়েছি, তারপর আমার হাজব্যান্ড বললো আচ্ছা আমি করে করে দিচ্ছি। তো এবার আমি সে মাছগুলো ডলে নিচ্ছি। আমরা চট্টগ্রামের মানুষরা কিন্তু এভাবে করে মাছটাকে ডলে তারপরে রান্না করি, স্কিনটা একদম সাদা করে ফেলি, কালো থাকলে রান্না করি না। আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার মাকেও এমন করতে, আমার শাশুড়ি এমন করে। তো এভাবে করেই খাই। আর বাজার থেকে যেটা কাটিয়ে আনা হয় সেটা কিন্তু উপর থেকে স্কিনটা একদম ধারালো ছুরি দিয়ে ফেলে দেওয়া হয়। তো কোনোভাবেই কালো মাছটা খাওয়া হয় না আর কি। তো অনেকে তো অনেকভাবে খায়, তো আমরা এইভাবে খাই, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ফাঁকে আরেকটা কথা বলে দিই, যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে অনেক আপু ভাইয়াদের মাঝে পৌঁছে দিবে। তো ছোট্ট একটা লাইক দিয়ে দেখতে থাকেন। আজকে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত একদম পুরো দমে কাজ চলতেই থাকবে, বিভিন্ন ধরনের কাজ। যতগুলো কাজ করেছি বলতে গেলে তার 10% আমি শেয়ার করতে পারিনি, এতগুলো কাজ কিন্তু শেয়ার করা সম্ভব না। তবু কিছু কিছু অংশ তুলে ধরলাম আর কি। তো এখন মাছগুলো আমি রেডি করে নিচ্ছি, আর দুটোটা মাছই আমি আজকে রান্না করে ফেলবো। টাটকা মাছ কিন্তু ফ্রিজে রেখে খেতে তেমন একটা ভালো লাগে না। তো বাচ্চারা কিন্তু এখান থেকে কোনোটাই খাবে না। আমি যখন এই মাছগুলো ডলছিলাম, ডলার সময় আয়া তখন লিখছিল, যখন কাটবো সে সময় আমার পাশে আসে। তো আমি ওকে বললাম তুমি মাছের মাথা খাবে, বড় মাছের মাথা খাও। ও বললো না আম্মু, আমি কখনো মাছের মাথা খাই না, আমার মাছের মাথা ভয় লাগে। তো আমি আয়াতকে বললাম মাছের মাথা ভয় লাগে, এই যে এই ঠিক এই সময় আয়াত আমার পাশে
তো ওকে আমি মাছের ভেতর থেকে, পেটের ভেতর থেকে আসা আঁচড়িগুলো দেখাচ্ছিলাম। ও খুব ইন্টারেস্ট নিয়ে এগুলো দেখে, কিন্তু নাকে কাপড় দিয়ে থাকে বা হাত দিয়ে নাকটা চেপে ধরে আর কি। তো ওকে আমি বলছিলাম আজকে মাছের মাথাটা তুমি খাবে। তো ও বল না আমি খাবো না। ওকে আমি বললাম তুমি পড়া ভুলে যাও, মাছের মাথায় আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি মাছের মাথা খেলে নাকি ব্রেন খুলে। যদিও বা সত্যি বলতে আমি এই কথাটা বিশ্বাস করি না মোটেও। তো ওকে বললাম, ও বললো আচ্ছা ঠিক আছে আমি পড়া মনে রাখতে পারবো, তাহলে একটু করে খাবো। তো আসলে এইটা মজা করছিলাম। তখনের যুগে কিন্তু আমাদের চট্টগ্রাম জেলা আমি দেখেছি বা শুনেছিও, যখন কোনো মহিলা প্রেগনেন্ট হয় তখন শ্বশুর বা শাশুড়ি বা মা বাবা এরা বলে এই ধরনের বউকে বড় বড় মাছের মাথা এনে নাকি খাওয়াতো, যেন নাতিটা বা নাতনিটা কি ব্রেনি হয়। তো আমি একে একে সব কিছু কেটে বেছে নিচ্ছি, রান্না করব আরও পরে, এর ফাঁকে ফাঁকেও আরও কাজ আছে। তো আয়াত আমার পাশে দাঁড়িয়ে আমি যে কাজগুলো করি সেই কাজগুলো কিন্তু খুব ফলো করে, ও মজা পায় আর কি। তো আমার দুইটা বাচ্চা কিন্তু অতটা আগ্রহী না আম্মুর কাজের পাশে এসে কাজ দেখা বা এই ধরনের এগুলো। ছোটোবেলা থেকেই কিন্তু এটা আয়াতের মধ্যে একটু বেশি দেখি মাসাল্লাহ। তো যা হোক, এখানে আমি মানে কি বলবো, এই যে মানে মাছ এনেছিল, মাছের সাথে বাড়ি থেকে কিছু ডাবও পাড়িয়ে আনা হয়েছে। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে নরম নরম নারকেলটা হয়, ডাবের পানিটা নিয়ে সেখানে ভিতর সেই নরম নরম লেয়া নারকেল বলে আমরা, সেই লেয়া নারকেলগুলোকে চামচ দিয়ে উঠিয়ে দিলে সেই পানিটার মধ্যে খুবই মজা লাগে কিন্তু খেতে ইফতারিতে। তো আমি এই ডাবগুলো থেকে লেয়া নারকেলগুলো উঠিয়ে ওগুলোকে ছুরি দিয়ে কুচি কুচি করেছি, করে তারপর সেগুলো ডাবের পানির মধ্যে দিয়েছি, দিয়ে একটু করে লেবুর রস দিয়েছি, আর কিচ্ছু না, দিয়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আমার আলিফ আর আমি খেয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড ঘরে থাকে না ইফতারের সময়। দারুণ মজা লেগেছে, আসলে কি বলবো। আমি যখন প্রথম মুখে দিয়েছি আমি আমার বড় ছেলে আলিফকে বলছি পুরো রোজায় যত কিছু লাচ্ছি বা শরবত যত কিছু খাওয়া হয়েছে সবগুলোর মধ্যে এই পানীয়টাই সেরা, আমরা দুজনেই বলছিলাম। তো যাই হোক অনেক কথাই তো বলে ফেলছি। আর আয়াত বলছিল বসে বসে এটা কাটো কাটো আমি খাবো, ওকেও খাইয়েছি। তো মাছের কাজগুলো ধরার আগে দিয়ে সকালে আমি এই ফুলগুলো ভিজতে দিয়ে রেখেছিলাম পাউডারের মধ্যে। এবার ময়লাটা ছেড়ে গিয়েছে, একটু করে হাত দিয়ে ডলে নিলেই হয়ে যাচ্ছে, বেশি কোনো প্রেশার দিতে হচ্ছে না। এগুলো ধুয়ে নিচ্ছি। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি যখনই মাছ কাটি, মাছ কেটে মাছটা ভালো করে ধুয়ে এই বেসিনটার চারপাশটা একদম ভালো করে ধুয়ে একটু স্যাভলনের পানি দিয়েও ধুয়ে ফেলি, রান্নাঘরটাও মুছে ফেলি স্যাভলনের পানি দিয়ে। তারপর সোজা আমি বাথরুমে গিয়ে গোসল করে ফেলবো। গোসল করার আগে আর কোনো কাজই করব না। মাছের কাজ বা মুরগির কাজ এই ধরনের কুটা বাছার পর আমি অন্য কোনো কিছুই করি না। প্রথমে গোসল করতে হবে আমার, তারপরে অন্য সব। আর এই সেটা করে গোসল করে এসে কিন্তু আমি এখন এই কাজগুলো করছি আর কি। তো আসলে কিছু টুকটাক টুকটাক জমানো কাজ থাকে যেগুলো মানে হাজার করলেও শেষ হতে চায় না। এগুলোর মধ্যে এইসব টুকটাক কাজ এগুলো একটা, যেমন মানে টবের ফুলগুলো বা দেখা যাচ্ছে সোফার কভারগুলো বা ডাইনিং টেবিলের চেয়ারের কভার বা টি টেবিলের ছোটো ম্যাট, টুকটুক কতগুলো কাজ থাকে যেগুলো মনে হয় যেন করে ফেলেছি তারপরও করা হয় না। তারপর কার্পেটটা একটু ঝাড়া বা কুশনের কাপড়গুলো চেঞ্জ করা, ঈদের আগে 1 দিন কি 2 দিন আগে এই কাজগুলো করতে হয়, এমনই আমি তো করি। মনে হয় আপনারাও এমনটা করেন। এগুলো একটু আগে করলে কিন্তু হয় না, কারণ আমার বাসা যেহেতু নিচতলা একদম খুব ধুল ঢুকে আর কি গাড়ির রাস্তার পাশে। তো সেজন্য আমি 1 দিন কি 2 দিন আগেই এই কাজগুলো করে নিই। তো এই যে জানলার পাশে ফুলগুলো একটা হাতার মধ্যে করে রেখে দিলাম, এতে করে জানলা দিয়ে প্রচুর রোদ আসে, ফুলগুলো এখানে রান্না করে রেখেই শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে, নিচে দিয়ে পানিটা ঝরে যাবে। তো এবার আমি গরুর গোস্তটাও ভিজতে দিয়ে দিচ্ছি, এটা রান্না করব। আর এই প্রতি ঈদের আগেই 2 দিন কি 3 দিন আগে আমি গরুর গোস্তটা রান্না করে রেখে দিই। আমার ঘরের সামনে কিন্তু গরু জবাই হয় 2টা। তো এই সেই গোস্ত টাটকা গোস্ত আনা হয়, এবছর কিন্তু আনাইনি। এই গোস্তগুলো মানে মাংস, আমি গোস্ত বলছি, অনেকে মাংস বলাটা কি যেন বলে, মানে পছন্দ করে না। তো এটা আমাদের পাশের ঘরের প্রতিবেশীর ঘরে এরা অনেক বড় একটা গরু জবাই করেছিল 5-6 দিন আগে।
তো সেখান থেকে কাঁচা মাংস সব আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে 2 কেজি 3 কেজি করে করে দিয়েছে মাশাল্লাহ। তো আমাদের এখানেও পাঠিয়েছিল, আমি সেগুলো রেখে দিয়েছিলাম। আমি এখন রান্না করবো না, 2 দিন পরে রান্না করব, তো আজকে করছি। তো এটা নিয়েই বললাম আর কি, এর ঘর থেকে এর ঘরের জিনিস, এর ঘর থেকে এর ঘরের জিনিস নেওয়াটা চলতে থাকে বাড়িতে, এটা কিন্তু ভালো লাগে। তো এবার এই যে মাছগুলো, এটা হচ্ছে কাতাল মাছটা, মাথা আর কয়েক পিস দিয়ে আমি কষানি দিচ্ছি। আর এটা পেটের মাছটা আমি লটিয়া শুটকি, ছুরি শুটকি, চিংড়ি শুটকি এগুলো দিয়ে টমেটো দিয়ে একটু ঝাল রান্না করেছি। কারণ পেটের মাছগুলো রান্না করলে না রমজানে কেন জানি একদমই খাওয়া হয় না, আর পেটের মাছ তো বাচ্চারা খেতেও চায় না। তো সেজন্য ওগুলো শুটকি দিয়ে দোমাছা টাইপের করে করে ফেলেছি আর কি। দোমাছায় তো আসলে অনেক রকমের মাছ দিতে হয়, আমি এটা সিম্পলের মধ্যে সারলাম। খুব টেস্ট হয়েছে কিন্তু, এটা আমি আর আমার হাজব্যান্ড শুধু এগুলো দিয়েই খেয়েছি। তো এই যে আলিফ বাবা কোনো রকমের টিকতে দিচ্ছিল না আমাকে, নারকেল দাও দাও। তো আমি নারকেলটা দিচ্ছিলাম, তো ও জানে ওকে ভিডিও করা হবে, তাই ওই অ্যাকশনগুলো দিচ্ছে। ভিডিওতে একদম পাকা হয়ে গিয়েছে কিন্তু বুড়া, সব কিছুতে আগে থেকে বলে দিবে আমাকে একটু ভিডিও করো। তো আর কি, দুইজন তো একেবারেই আসতে চায় না, ছোটোটা হলেও আসতে চায়। তো এই ফাঁকে আরেকটা কথা বলে নিই, যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন, কোনো অংশ যদি ভালো লেগে যায়, পরবর্তী ভিডিওগুলো যদি দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন, আর যে কোনো অবসর সময় এটা দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন নতুন অ্যাড হচ্ছেন আমার চ্যানেলে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের এভাবে মানে পাশে আছেন, এটা দেখলে আমার খুব ভালো লাগে, আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই আর কি আমি। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, মানুষ মাত্রই তো ভুল, যদি ভুল ত্রুটি কিছু করে থাকি বা কোনো কিছু আপনারা দেখতে চাচ্ছেন, আপনাদের আশা অনুরূপ হচ্ছে না, বা নতুন কোনো আইডিয়া চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি এভাবে নতুন কিছু অ্যাড করে দেখানোর চেষ্টা করব। তো গরুর গোস্তগুলো তো চুলায় দিয়ে দিয়েছে, এদিকে গরুর গোস্তগুলোতে কিছু হাড় ছিল। গত একদিন আগেও মানে গত ভিডিওতে দেখিয়েছি, আমি হালিম রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে। তো আমার হাজব্যান্ড মুরগির মাংস দিয়ে হালিম রান্না করলে খায় ঠিকই, কিন্তু ও গরুর মাংস বা গরুর হাড় দিয়ে রান্না করলে বেশি পছন্দ করে। তা আমি যখন আজকে মাংসগুলো কাটছিলাম, কেন হাড় ছিল বড় বড়, তখন ও বলেছিল এই হাড়গুলো দিয়ে একটু মাংস সহ দিয়ে আমার জন্য হালিম রান্না করো। তো যেহেতু বলেছে সেই হিসেবে ওর জন্যই বিশেষ করে এগুলো রান্না করছি। হালিম তো আমার বাচ্চারাও খুব পছন্দ করে, আমি আগের ভিডিওতেও বলেছি। কিন্তু ওরা গরুর মাংসের হালিমটা একটু কম পছন্দ করে, গরুর মাংসটাও মানে গরুর গোস্তটাও কম পছন্দ করে আর কি, খায় কিন্তু কম পছন্দ করে। তো এটা আমার হাজব্যান্ডের রিকোয়েস্টে করছি। তো এই আমার বাচ্চারা হালিমের থেকে একটু ছুঁয়েও দেখেনি বলতে গেলে, ইফতারিতে ওরা অন্য যে আইটেমগুলো করেছি সেগুলোই খেয়েছে। যেমন আজকে আমি মিহিদানা করেছিলাম, তারপর এই কিছু ঝাল নাস্তা ফ্রোজেন করে রাখা, যেমন অন্তন সমোসা এগুলো ভেজেছি, নুডলস করেছি, চানা বুটমুড়ি করিনি, ওরা খেতে চাচ্ছিল না। তো আগের দিনের কিছু বিরিয়ানিও ছিল অল্প, এইগুলো মিলে ঝুলে একটু একটু করে দিয়ে ইফতার করে ফেলেছি। তো আমি এগুলো করতে করতে আমার বাচ্চাদের মসজিদে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমার তিনও মানে মসজিদে চলে যাচ্ছে, আর এরা মসজিদে যাওয়ার দৃশ্যটা আমার দেখতে খুব বেশি ভালো লাগে। সারাদিনের মধ্যে সকাল থেকে রাতের ভিতরে যদি আমার চোখ জুড়িয়ে যায় এমন কোনো কিছু দেখার সিন থাকে, সেটা হচ্ছে আমার ছেলের মসজিদে যায়, মসজিদ থেকে আসে সেটা। আলহামদুলিল্লাহ মসজিদের পাশে ঘর থাকাতে এটা আমি একদম দেখতে পারি। তো এটা আমি কখনো মিস করতে চাই না, আমি জানলা পাহারা দিতে থাকি হাজার কাজ থাকলেও। তো আমি জানলা পাহারা দিয়েছিলাম, আমি তো রান্নাঘর, বেডরুম, বাচ্চাদের রুম সবখান থেকেই জানলা দিয়ে মসজিদটা সেমভাবে দেখা যায়। তো সেজন্যই আলহামদুলিল্লাহ বলছি, আমি অনেক খুশি এই ব্যাপারটা নিয়ে যে আমি সবসময় আমার বাচ্চাদেরকে মসজিদে যেতে দেখি। কারণ এই মসজিদের পাশে তো আমার শেষ ঠিকানা হবে কবরস্থান। তো ভাবি আর কি যে বাচ্চারা এভাবে করে আসা যাওয়া করবে, আমি কবরে শুয়ে হয়তো বা দেখবো। আসলে এই রমজানে কেন জানি না খুব বেশি মা বাবা শ্বশুর শাশুড়ির কথা মনে পড়ছে। কতটা বেশি মনে পড়ছে সেটা বলে বোঝাতে পারবো না। তো ঈদটা যত চলে আসছে ততই কলিজা ভিতর জানি কেমন করছে। এখানে মসজিদে শুক্রবারে হুজুর বলছিল, মানে এটা কতটা কি আমি ঠিক জানি না, হুজুর বলছিল যে মানে যারা মোদ্দার আছে মারা গিয়েছেন আর কি, তারা নাকি রোজার মাসটা ছুটি পায়, তারপর ঈদের নামাজের পর
এনারা আবার কবরে ফিরে যায়, ওদের রুহুটা নাকি ছুটি পায়। আমি আসলে যে বিষয়গুলো নিজে 100% করে জানি না, ইসলামিক ব্যাপারগুলো আমি সেগুলো খুব একটা বলতে চাই না, কারণ ভুল ত্রুটি হলে গুনাহ হবে। তো যেটুকু শুনেছি আর কি। তো এটা যখন থেকে শুনেছি না, খুবই খারাপ লাগে। মা বাবার কথা, শাশুড়ির কথা আরও বেশি মনে পড়ে। আসলে ছোটোবেলার স্মৃতিগুলো না একদম চাইলেও ভুলতে পারি না। কিছু স্মৃতি আছে যেগুলো সত্যি আসলেই আমি ভুলে যেতে চাই, কিন্তু ভুলতে পারছি না। আর কিছু স্মৃতি আছে যেগুলো মনে রাখতে চাই, হয়তো বা নিজের অজান্তেই সেগুলো ভুলে যাচ্ছি। তো আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে আগে থেকে চানাবুটটা সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করা চানাবুট শেষ হয়ে গিয়েছে। তো তো চানাবুট যখন সিদ্ধ বসিয়েছি, চানাবুট সিদ্ধ হয়ে যাওয়ার পর চুলার উপর, ডেক্সির উপর যখন ঢাকনাটা দিয়েছি, সেই ঢাকনার উপর চিংড়ি শুটকির মাথাগুলো ধুয়ে পানি ঝরিয়ে শুকাতে দিয়ে দিয়েছি। একদম শুকিয়ে মচমচা হয়ে গিয়েছে। এটা আর রোদে দেওয়া ঝামেলা করতে হচ্ছে না। মাথাগুলো একদম চাপ দিলেই গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। এই মাথাগুলোর ভর্তাটা আমার খুবই প্রিয়। শুধু এই ভর্তাটা হলে কিন্তু এক থাল ভাত খেয়ে নিতে পারবো। তো এইভাবে করে শুটকিটা রেডি করে নিলাম। এটা শুটকিটাকে আমি ব্লেন্ডারের যে ছোট কাপগুলো থাকে আর কি, সেগুলোর মধ্যে ব্লেন্ড করে নিয়ে রেখে দিব। যখন ইচ্ছা তখন অল্প একটু করে পেঁয়াজ, ধনেপাতা, একটু লেবুর রস, সরিষার তেল দিয়ে, কাঁচামরিচ দিয়ে ভর্তা বানিয়ে খাবো। মুখে মুখে বলে দিচ্ছি, শুটকির ভর্তা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, হালিমের রেসিপি দেওয়া আছে, মাছের কষানির রেসিপি দেওয়া আছে। আজকে যেগুলো যেগুলো রান্নাবান্না দেখিয়েছি সবগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তাই রেসিপি আকারে আমি কিছুই শেয়ার করছি না। তো আজকের ভিডিওটা আমি দুপুর পর্যন্তই রাখলাম, ইফতার পর্যন্ত দেখাবো না, কারণ অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে বকবক করতে করতে। আজকের জন্য এতটুকুই। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার দাওয়াত রইল সবাইকে। এই যে আমার বাবারা এখন মসজিদ থেকে চলে আসছে, তো সবাই সবার জন্য দোয়া করবেন। আর কি বলবো, সবাইকে আবারও অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।